প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলে ভালো আছো, বাড়িতে আছো, সুস্থ আছো, নিরাপদেই আছো। আসলে করোনাকালীন পরিস্থিতির কারণে তোমাদের সাথে আমাদের এই অনলাইন ক্লাসের ব্যবস্থা, এই অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমাদের সুযোগ্য অধ্যক্ষ মহোদয়ের সার্বিক তত্ত্বাবধানে এই অনলাইন ক্লাসের ব্যবস্থা করা হয়েছে। আমি নবমিতা সাহা, প্রভাষ্য অর্থনীতি বিভাগ, দৌলতপুর কলেজ, দিবানৈশ দৌলতপুর কলেজ। আমি একাদশ দ্বাদশ শ্রেণীর দ্বিতীয় পত্র থেকে আজ তোমাদের সাথে আলোচনা করব। দ্বিতীয় পত্রের আজকে নবম অধ্যায় থেকে, নবম অধ্যায় আছে সরকারি অর্থ ব্যবস্থা, আর আজ আমার আলোচ্যের বিষয় হচ্ছে সরকারি ঋণের উৎসসমূহ। তো আমরা সরকারি অর্থ ব্যবস্থা কাকে বলে এই বিষয়গুলো কিন্তু মোটামুটি আলোচনা করেছি। সেই আলোচনা থেকে বলছি যে সরকারি অর্থ ব্যবস্থায় আসলে সরকারের আয়, ব্যয় এবং ঋণ সংক্রান্ত সমস্ত সমস্যাবলী নিয়ে আলোচনা করা হয়। সরকারি অর্থ ব্যবস্থা হলো সরকারের আয়, ব্যয় ও ঋণ সংক্রান্ত যে সমস্যাবলীগুলো আছে সেগুলো নিয়েই আলোচনা করা হয়। তো আজ আমাদের আলোচ্য বিষয় হলো সরকারি ঋণের উৎস। আসলে সরকার দেশ পরিচালনা করার জন্য তার যে টাকা বা অর্থের প্রয়োজন হয়, সেই অর্থটা যখন সে সরকারি রাজস্ব থেকে বা সরকারের কোষাগার থেকে মেটাতে অক্ষম হয়, তখন সে কিন্তু ঋণ নিয়ে থাকে। যেমন ব্যক্তিও কিন্তু তার যে প্রয়োজনীয় সমস্যা বা প্রয়োজনীয় টাকা পয়সা যদি সে সংগ্রহ না করতে পারে তার সংসার চালানোর জন্য, তখনও কিন্তু সে বিভিন্ন ব্যক্তি বা বিভিন্ন উৎস থেকে ঋণ গ্রহণ করে থাকে। তো সরকারও তেমনিভাবেই কিন্তু দেশ পরিচালনা করার জন্য তার যে অর্থের প্রয়োজন, সেই অর্থ যদি তার কাছে না থাকে, তো সে বিভিন্ন উৎস থেকে কিন্তু ঋণ নিয়ে কিন্তু দেশ পরিচালনা করে থাকে। তাহলে আমরা আলোচনা যাই। সরকারি ঋণ বলতে সরকার কর্তৃক গৃহীত ঋণকে বোঝায়। একজন ব্যক্তির ন্যায় সরকারও অনেক সময় মুদ্রা ধার করতে বাধ্য হয়। আসলে বর্তমানে সরকারের আর্থসামাজিক দায়িত্ব কর্তব্য এত ব্যাপক যে স্বাভাবিক রাজস্ব আয় দ্বারা এসবের ব্যয় সংকুলন করা মোটেই সম্ভব হয় না। তাই এই বর্ধিত ব্যয় নির্বাহের জন্যই কিন্তু সরকার বিভিন্ন উৎস থেকে ঋণ সংগ্রহ করে থাকে। সরকারি ঋণ হলো এমন একটি পদ্ধতি যা দ্বারা সরকারি কর্তৃপক্ষ আয় উপার্জন করে থাকে। আসলে সরকার কিন্তু বিভিন্ন উৎস থেকে ঋণ গ্রহণ করে থাকে আসলে দেশ পরিচালনা করার জন্য, সুষ্ঠুভাবে দেশ পরিচালনা করার জন্য, দেশের বিভিন্ন যে সমস্যা আছে সেইগুলোর সমাধান করার জন্য। তো আমরা এখন দেখি যে সরকার বিভিন্ন উৎস থেকে যে ঋণ গ্রহণ করে থাকে সেই উৎসগুলো কি কি। আমরা জানি এই উৎসগুলোকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়। একটি হলো সরকারি ঋণের অভ্যন্তরীণ উৎসসমূহ। তাহলে অভ্যন্তরীণ উৎসসমূহ বলতে আমরা বুঝতে পারি যে দেশের অভ্যন্তরে যে ঋণগুলো নেওয়া হয়ে থাকে। সরকার অভ্যন্তরীণ যেসব উৎস থেকে ঋণ গ্রহণ করে তার মধ্যে প্রধান হলো ব্যক্তিবর্গ। তো সরকার এভাবে কোনো ব্যক্তির কাছ থেকে কিন্তু ঋণ গ্রহণ করতে পারে। এটি সরকারি ঋণের অভ্যন্তরীণ অন্যতম প্রধান একটা উৎস। বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে সরকার ব্যক্তিবর্গের কাছে ঋণপত্র বিক্রি করে কিন্তু ঋণ গ্রহণ করে থাকে। ব্যক্তিবর্গ তাদের সঞ্চিত অর্থ থেকে এই ঋণপত্র ক্রয় করে। এভাবে ব্যক্তিবর্গের সঞ্চিত অলস অর্থ সরকারের পক্ষে ঋণ হিসেবে সংগ্রহ করা সম্ভব হয়। তো কোনো ব্যক্তির কাছে যে অলস অর্থ জমা
অর্থটা কিন্তু সরকার ঋণপত্র বিক্রি করে কিন্তু ব্যক্তির কাছ থেকে অর্থটা সংগ্রহ করে নিতে পারে। বাংলাদেশ সরকার বিভিন্ন মেয়াদি সঞ্চয়পত্র, প্রতিরক্ষা সঞ্চয়পত্র, ট্রেজারি বিল বিক্রি করে ব্যক্তিবর্গের কাছ থেকে কিন্তু অর্থ বা ঋণ সংগ্রহ করে থাকে। তাহলে আমরা বুঝতে পারলাম যে সরকারের কিন্তু প্রধান অভ্যন্তরীণ উৎস কিন্তু ব্যক্তিবর্গ। তারপরে দ্বিতীয়টা হলো বাণিজ্যিক ব্যাংক। বাণিজ্যিক ব্যাংক, বাণিজ্যিক ব্যাংক থেকেও কিন্তু সরকার এই ঋণ গ্রহণ করতে পারে। বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলোতে সাম্প্রতিককালে বাণিজ্যিক ব্যাংকগুলো সরকারি ঋণের প্রধান উৎস হিসেবে পরিণত হয়েছে। সরকার তার ঋণপত্রগুলোর বিপরীতে বাণিজ্যিক ব্যাংক থেকে ঋণ গ্রহণ করে। বাণিজ্যিক ব্যাংক ঋণ সৃষ্টির মাধ্যমে অতিরিক্ত অর্থ সৃষ্টি করে তা দিয়ে সরকারি বন্ড ক্রয় করে এবং এভাবে কিন্তু সরকার বাণিজ্যিক ব্যাংক থেকে ঋণ গ্রহণ করে থাকে। তাছাড়া বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছে কিছু অলস অর্থ থাকে যা তারা সরকারি বন্ড ক্রয়ে ব্যয় করে। এভাবেও কিন্তু সরকার ঋণ সংগ্রহ করে থাকে। তাহলে আমরা বুঝলাম যে বাণিজ্যিক ব্যাংক থেকে কিন্তু সরকার ঋণ গ্রহণ করে এবং এই বিভিন্ন ব্যাংক বাণিজ্যিক ব্যাংকের কাছ থেকে ঋণ সংগ্রহ করে কিন্তু সরকার বিভিন্ন খাতে ব্যয় করে থাকে। কেন্দ্রীয় ব্যাংক, আসলে বাণিজ্যিক ব্যাংক থেকে ঋণ সংগ্রহ করার পরেও যদি তার ব্যয়টা মেটানো সম্ভব না হয় তারপরে কিন্তু কেন্দ্রীয় ব্যাংকের কাছ থেকেও কিন্তু সরকার তার ঋণটা গ্রহণ করতে পারে। একজন ব্যক্তি কিন্তু কেন্দ্রীয় ব্যাংকের কাছ থেকে সহজে ঋণ নিতে পারে না, কিন্তু সরকার কিন্তু কেন্দ্রীয় ব্যাংকটা হলো কি সরকারের ব্যাংক। তো কেন্দ্রীয় ব্যাংকটা যেহেতু সরকারের ব্যাংক সেহেতু কিন্তু কেন্দ্রীয় ব্যাংক থেকে সরকার অনায়াসে ঋণ গ্রহণ করতে পারে। কেন্দ্রীয় ব্যাংক সরকারের ব্যাংক, কোনো সময় সরকার ঘাটতির সম্মুখীন হলে কেন্দ্রীয় ব্যাংকের দ্বারস্থ হয়। এরূপ পরিস্থিতিতে সরকার একে দুইভাবে ঋণ দিতে পারে। তাহলে আমরা বুঝতে পারি যে কেন্দ্রীয় ব্যাংক কিন্তু সরকারের ব্যাংক, যে ব্যাংকটা কিন্তু সরকারকে বিভিন্নভাবে পরামর্শ দিয়ে থাকে। দেশ পরিচালনার ক্ষেত্রে কিন্তু কেন্দ্রীয় ব্যাংক সরকারকে অনেক ধরনের পরামর্শ দিয়ে থাকে। তো সরকার অনেক সময় বিপদে পড়েই কিন্তু কেন্দ্রীয় ব্যাংকের সম্মুখীন হয়। প্রথমত সরকারকে বিদেশি সম্পদের বিপরীতে সমপরিমাণ অর্থ ঋণ হিসেবে প্রদান করে কিন্তু কেন্দ্রীয় ব্যাংক। দ্বিতীয়ত হলো কেন্দ্রীয় ব্যাংক অভ্যন্তরীণ সম্পদ, যেমন সরকারের বিভিন্ন প্রকার বন্ড, ঋণপত্র ইত্যাদি ক্রয় করে সরকারের পক্ষে ঋণ সৃষ্টি করতে পারে। আবার দেখতে পাই কেন্দ্রীয় ব্যাংক হিসেবে বাংলাদেশ ব্যাংক বাংলাদেশ সরকারকে 3 মাস মেয়াদি ট্রেজারি বিল, বিশেষ ট্রেজারি বিল ইত্যাদির বিপরীতেও কিন্তু ঋণ প্রদান করে থাকে। তাহলে কেন্দ্রীয় ব্যাংক আমরা কিন্তু বুঝতে পারি যে কেন্দ্রীয় ব্যাংক কিন্তু সরকারি ঋণের একটা অভ্যন্তরীণ উৎস এবং এই কেন্দ্রীয় ব্যাংকের কাছ থেকে কিন্তু সরকার বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা পেয়ে থাকে। আবার অ-আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ গ্রহণ। অ-আর্থিক প্রতিষ্ঠান বলতে আমরা কি বুঝি? সরকার বিভিন্ন অ-আর্থিক প্রতিষ্ঠান থেকে নেয়। সেটা হলো কেমন? বীমা কোম্পানি, বিনিয়োগ ট্রাস্ট, সঞ্চয় ইত্যাদি থেকে কিন্তু সরকার ঋণ গ্রহণ করতে পারে। সরকার বন্ড বা ঋণপত্রের মাধ্যমে এদের নিকট থেকে কিন্তু অর্থ সংগ্রহ করে থাকে। অনেক সময় সরকার এসব প্রতিষ্ঠানকে ঋণপত্র ক্রয়ে আবার বাধ্যও করতে পারে। তাহলে আমরা বুঝতে পারি যে সরকারি ঋণের অভ্যন্তরীণ উৎসগুলো হলো ব্যক্তিবর্গ, বাণিজ্যিক ব্যাংক, কেন্দ্রীয় ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান। এইগুলোই মূলত অভ্যন্তরীণ উৎস। এবার আমরা সরকারি ঋণের বাহ্যিক উৎস সমূহে চলে যাব।
সরকারি ঋণের দ্বিতীয় উৎস হলো সরকারি ঋণের বাহ্যিক উৎস, সেটা হলো কি, প্রথম হলো বিদেশি সরকার। সরকার যখন এই দেশের ভিতরে বা দেশের অভ্যন্তরীণ উৎস থেকে ঋণ সংগ্রহ করতে ব্যর্থ হয় বা কিংবা এই ঋণ নিয়ে তার পক্ষে যখন সব প্রয়োজন মেটানো সম্ভব হয় না, তখন কিন্তু সে অন্যদিকে চলে যায়, সেই বাইরের যে ব্যাপার বিদেশি সরকার। যেমন সরকার যখন অভ্যন্তরীণ উৎস থেকে ঋণ সংগ্রহ করে তার প্রয়োজনীয় সমস্যা সমাধান করতে না পারে, তখন কিন্তু সে বিদেশি সরকারের সাহায্য নিতে পারে। কোনো দেশ অন্যান্য দেশের সরকারের কাছ থেকেও কিন্তু ঋণ নিতে পারে। এর ঋণ নগদ অর্থ, দ্রব্য সামগ্রী বা উভয় ধরনের হতে পারে। যেমন নগদ অর্থ হতে পারে, দ্রব্য সামগ্রী কিংবা অন্যান্য ভাবেও কিন্তু বিদেশি সরকারের কাছ থেকে ঋণ নিতে পারে। ঋণ স্বল্প মেয়াদী, দীর্ঘমেয়াদী হতে পারে, আবার মধ্যমেয়াদীও হতে পারে। এটা হলো সরকারের নিজস্ব অবস্থান বুঝেই কিন্তু সে ঋণ গ্রহণ করে থাকে। বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলো অর্থনৈতিক উন্নয়নের উদ্দেশ্যে সাধারণত উন্নত দেশগুলো থেকে বিভিন্ন মেয়াদী ঋণ গ্রহণ করে থাকে। তবে অধিকাংশ ক্ষেত্রে এ ঋণ দীর্ঘমেয়াদী হয়, কারণ দীর্ঘমেয়াদী ঋণ না নিলে সরকার তার যে কার্যক্রম সেটা বাস্তবায়ন করার পরেই কিন্তু ঋণটা শোধ দিতে হয়। যদি স্বল্প মেয়াদী ঋণ নিয়ে থাকে তাহলে কিন্তু এটা সরকারের পক্ষে একটু কষ্টসাধ্য হয়ে যায়। তো দীর্ঘমেয়াদী ঋণটাই সরকার বেশি নিয়ে থাকে। ঋণ প্রদানকারী দেশগুলোর মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র, জাপান, জার্মানি, যুক্তরাজ্য, সৌদি আরব, ভারত, ডেনমার্ক, চীন, বিভিন্ন এই প্রভৃতি দেশগুলো কিন্তু উল্লেখযোগ্য, যেসব দেশগুলো থেকে কিন্তু বাংলাদেশ সরকার ঋণ নিয়ে থাকে। তো আমরা বলতে পারি যে বিদেশি সরকার থেকে প্রাপ্ত ঋণের জন্য স্বল্প হারে সুদ দিতে হয়, কিন্তু তবে তা কিন্তু শর্তযুক্ত হতে পারে। বিভিন্ন শর্ত দিয়েই কিন্তু দেশগুলো অন্যান্য দেশকে এই ঋণটা দিয়ে থাকে। তো বিদেশি সরকারের কাছ থেকে যখন ঋণ নিতে হয় তখন কিন্তু বিভিন্ন শর্তের মাধ্যমে এই ঋণগুলো নেওয়া হয়ে থাকে। এবার আমরা দেখতে পারি বিদেশি ব্যক্তির কাছ থেকে সরকার কিন্তু বিদেশি ব্যক্তির কাছ থেকেও ঋণ গ্রহণ করতে পারে। তার যদি প্রয়োজন হয়, যে কোনো দেশের সরকার তার প্রয়োজনে বিদেশি কোনো ব্যক্তির কাছ থেকে ঋণ গ্রহণ করতে পারে। বিদেশি কোনো ব্যক্তি সরকারের বিভিন্ন ধরনের বন্ড ক্রয় করে সরকারকে ঋণ দিতে পারে। সে যদি মনে করে যে বিদেশি কোনো ব্যক্তির কাছ থেকে ঋণ নিলে আমার সমস্যা নাই, তখন সেই ব্যক্তি কিন্তু একটা চুক্তির মাধ্যমে কিংবা এক ধরনের বন্ড ক্রয়ের মাধ্যমে দেশকে সাহায্য করতে পারে। আবার বিদেশি বেসরকারি কোম্পানি, অনেক সময় দেখা যায় বিদেশে অনেক ধরনের বেসরকারি কোম্পানি থাকে, যে কোম্পানিগুলো কিন্তু বিভিন্ন লাভের আশায় কিন্তু অন্যান্য দেশকে ঋণ দিয়ে থাকে। বর্তমানকালে পৃথিবীতে বেশ কিছু বহুজাতিক কোম্পানি রয়েছে। কোনো দেশের সরকার এসব কোম্পানি থেকে ঋণ গ্রহণ করে থাকে। সাধারণ বিদেশি কোম্পানি ঋণ গ্রহীতা দেশের সাথে যৌথ উদ্যোগে পরিচালিত বিভিন্ন উন্নয়ন প্রকল্প কিংবা শিল্পে ঋণ প্রদান করে থাকে। অনেক সময় বিদেশি কোনো কোম্পানি দেখে যে অন্য দেশের সাথে যদি আমার কোম্পানি করা যায় তাহলে আমার অনেক লাভ হবে। এই লাভের আশায় কিন্তু অনেক বিদেশি বেসরকারি কোম্পানিগুলো অন্যান্য
সরকারকে ঋণ প্রদান করে থাকে। এই ঋণ সাধারণত মানব শক্তি, কলা কৌশল ইত্যাদি আকারে দেওয়া হয়। এরূপ ঋণের ক্ষেত্রে সুদের হার অনেক বেশি হয়, এজন্য এই ঋণের খরচ বেশি। বিদেশি কোম্পানির কাছ থেকে যখন সরকার ঋণ নিয়ে থাকে তখন কিন্তু সেই কোম্পানিগুলো দেখে তার ওই দেশে এই টাকাটা বিনিয়োগ করে কতটা লাভ হতো, এখন তার কতটা লাভ হবে, এই সমস্ত কিন্তু হিসাব করেই সে কিন্তু টাকাটা দিয়ে থাকে। তো এই ক্ষেত্রে কিন্তু বিদেশি বেসরকারি কোম্পানির কাছ থেকে ঋণ গ্রহণ করলে কিন্তু সরকারের মানে বেশি টাকা প্রদান করতে হয় বা এই ঋণের খরচ বেশি হয়। একটা বলতে পারি আন্তর্জাতিক বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান, আন্তর্জাতিক বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান থেকেও কিন্তু সরকার ঋণ গ্রহণ করে থাকে। আজকাল পৃথিবীতে আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান রয়েছে, এর মধ্যে বিশ্ব ব্যাংক, আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা, IMF, এশীয় উন্নয়ন ব্যাংক, তারপরে আছে ইসলামী উন্নয়ন ব্যাংক, এগুলোই অন্যতম। বিভিন্ন দেশের সরকার বিভিন্ন সময়ে ও বিভিন্ন প্রয়োজনে এসব সংস্থা থেকে ঋণ গ্রহণ করে থাকে। তাহলে আন্তর্জাতিক বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান আছে যেগুলো থেকে কিন্তু সরকার বিভিন্নভাবে ঋণ গ্রহণ করে থাকে। তো আমরা বুঝতে পারলাম যে সরকার বিভিন্ন উৎস থেকে তার কাজের জন্য বা বিভিন্ন সমস্যা সমাধানের জন্য ঋণ গ্রহণ করে থাকে। এর জন্য আমাদের অভ্যন্তরীণ এবং বাহ্যিক কিছু উৎস আছে, সেগুলো নিয়ে আজ আলোচনা করলাম। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। সকলে ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনায় আজকের মতো ক্লাস শেষ করছি।